টপিক দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আজকের টপিক হচ্ছে স্যাপিরো রিঅ্যাকশন অ্যান্ড ব্যামফোর্ড-স্টিভেনস রিঅ্যাকশন। তো প্রথমেই আমাদের কিছু কথা জেনে নিতে হবে এই দুটো রিঅ্যাকশন সম্পর্কে। এই দুটো রিঅ্যাকশন একসঙ্গে পড়ানোর কারণটা কি? এই দুটো রিঅ্যাকশন একসঙ্গে পড়ানোর কারণটা হচ্ছে যদি তুমি এর সাথে পার্থক্যটা বুঝতে পারো তাহলে পরীক্ষায় স্যাপিরো রিঅ্যাকশন আর ব্যামফোর্ড রিঅ্যাকশনটা খুব সহজেই করে ফেলতে পারবে এবং খুব সহজেই উত্তরগুলো বেরিয়ে যাবে। স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পাই? কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট পাই। স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা পাই কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এবং অন্যদিকে ব্যামফোর্ড-স্টিভেনস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পাই? আমরা পাই থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি অর্গানিক বেসেস। অর্গানিক বেস কোনগুলো? যেমন বিউটাইল লিথিয়াম, ফিনাইল লিথিয়াম, প্রোপাইল লিথিয়াম, এগুলো। আর ব্যামফোর্ড-স্টিভেনস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইনঅর্গানিক বেসেস, যেমন সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এই ধরনের বেসগুলো আমরা ইউজ করি। আর একটা ইম্পর্টেন্ট কথা অ্যাবাউট স্যাপিরো রিঅ্যাকশন কি, যে আমরা টু ইকুইভ্যালেন্ট অফ বেস নিই, মানে আমরা এই অর্গানিক বেসেসগুলো যে বেসই নিই না কেন আমাদেরকে টু ইকুইভ্যালেন্ট নিতে হয়। কিন্তু ব্যামফোর্ড-স্টিভেনস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা ওয়ান ইকুইভ্যালেন্ট বেস নিই। ঠিক আছে, আশা করি এই পার্থক্যটা বুঝে গেছো। এবার আমি তোমাদের একটা করে এক্সাম্পল দিয়ে খুব সহজে দেখতে দুটো মেন পার্থক্যটা করবে কিভাবে সেটা বুঝিয়ে দেবো। আমরা এখানে নিয়ে নিয়েছি একটা কিটোন, আর এখানে আমরা দেব এই কিটোনটাতে আমরা যদি দিই, ধরো এদিকে একটা মিথাইল আছে এখানে লেগে, আর এখানে আমরা দিচ্ছি TS NH NH2 টসাইল হাইড্রোজেন। তাহলে কি হবে? এই H2টা আর এই অক্সিজেনটা রিঅ্যাক্ট করে H2O বেরিয়ে গিয়ে আমরা একটা প্রোডাক্ট পাবো। এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড যেমন ছিল তেমন থাকবে। এখানে এই H2 এর সাথে O এর রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এই N টা প্রথমে চলে আসবে, N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড TS। ঠিক আছে, আমরা এটা পেলাম। আর এখানে যেমন একটা মিথাইল ছিল সেরকম মিথাইলটা রয়ে গেল। এরপরে আমরা কি দেবো? এরপরে আমরা দেব বেস। কি বেস? N বিউটাইল লিথিয়াম দিলাম, ফিনাইল লিথিয়ামও তোমরা দিতে পারো, প্রোপাইল লিথিয়ামও তোমরা দিতে পারো। এই বেসটা দিলে এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, প্রথমে ওই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে কি হবে? N এখান থেকে হাইড্রোজেনটা নিয়ে নিয়ে তাহলে N মাইনাস TS, আর এখানে Meটা যেমন ছিল তেমন রয়ে গেল। এবার আমরা কি দেখেছিলাম? স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা টু ইকুইভ্যালেন্ট বেস নিয়েছিলাম, তাহলে ওয়ান ইকুইভ্যালেন্ট বেস আমরা এখানে ইউজ করেছি, আবার একটা ওয়ান ইকুইভ্যালেন্ট বেস আমরা এখানে ইউজ করব, N বিউটাইল লিথিয়াম। এখানে যদি আমরা আবার ওয়ান ইকুইভ্যালেন্ট বিউটাইল লিথিয়াম দিই তাহলে কোনখান থেকে হাইড্রোজেন নেবে? দেখো এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। এবার তোমরা কি দেখছো? যে আমরা বিউটাইল লিথিয়াম ব্যবহার করছি, যেটা একটা অর্গানিক বেস। তার মানে তোমরা কি বুঝতে পারবে? যেহেতু এখানে বিউটাইল লিথিয়াম বেস হিসেবে ব্যবহার করেছে, তার এটা অর্গানিক বেস, তার মানে এটা একটা স্যাপিরো রিঅ্যাকশনের এক্সাম্পল। এবার স্যাপিরো রিঅ্যাকশনে কি হয়? কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়, কাইনেটিক্যালি স্টেবল। কোনটা? কোন হাইড্রোজেনটা বেশি কাইনেটিক্যালি স্টেবল? এই হাইড্রোজেনটা। এটা থার্মোডাইনামিক্যালি বেশি স্টেবল হাইড্রোজেন। তাহলে কি হবে? এই হাইড্রোজেনটাকে আবার সেকেন্ড যখন আমি এই বেসটা দেব তখন এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হবে। ঠিক আছে, তাহলে তখন এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে এখানে নেগেটিভ হলো, ডবল বন্ড N, এখানটা N নেগেটিভ TS। ঠিক আছে, এবার এই মাইনাসটা এখান থেকে সেখানে দিল, এটা এখান থেকে এখানে দিল, আর এই TSটা কি হলো? বেরিয়ে গেল।
তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম এইখানে একটা ডবল বন্ড হয়ে গেল। তো টিচিনোর একটু পাশে সরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এখানটা একটা ডবল বন্ড হয়ে গেল, এখানে এমিটা যেমন ছিল তেমন আছে। তাহলে এখানটা এন ডবল বন্ড এন মাইনাস হয়ে গেল, এখানে মিথাইলটা যেমন ছিল তেমন রয়ে গেল। এর পরের স্টেপে এই নেগেটিভ চার্জটা এখানে দেবে আর এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে, দিয়ে আমরা কি পাবো, মাইনাস নাইট্রোজেন বেরিয়ে গেল এখান থেকে N2। তাহলে আমরা কি পাবো, আমরা এখানে মিথাইল পেলাম। এবার যেহেতু প্রথমে বা বিভিন্ন জায়গায় হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হয়েছে, H+ কি করছে, এই মিডিয়ামে ঘুরে বেড়াচ্ছে, এই H+ এসে এখানে বসবে, দিয়ে এখানে কি হবে H ডবল বন্ড এখানে Mi। তাহলে আমরা কি দেখছি, এদিকে একটা সাবস্টিটিউট গ্রুপ আছে মিথাইল, কিন্তু ডবল বন্ডটা কি হয়েছে, ঠিক তার উল্টো দিকে গঠিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। আমরা কি পাচ্ছি, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। ঠিক আছে, ভালো করে দেখো, প্রথমে কি হলো, প্রথমে আমরা কিটোনটা নিলাম, সেখানে টসাইল হাইড্রোজেন দেওয়ার ফলে H2 বেরিয়ে গিয়ে N সিঙ্গেল বন্ড NH TS এটা আমরা পেলাম। এরপর বেস দেওয়ার ফলে এখান থেকে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, তারপরে আবার বেস দেওয়ার ফলে এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, তারপর এই একটা কনজুগেশন হলো, সেখান থেকে টসাইল গ্রুপটা বেরিয়ে গেল, তারপরে আবার এই নেগেটিভ চার্জটা এখানে দেওয়ার ফলে এখানে একটা নাইট্রোজেন গ্রুপ বেরিয়ে গেল এবং এখানে নেগেটিভ চার্জ পেলাম। তারপর যে ফ্রি হাইড্রোজেন গুলো মিডিয়ামে ঘুরছিল সেগুলো এখানে বসে গেল এবং আমরা কি পেলাম, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন পেলাম। কার ক্ষেত্রে পেলাম, স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পেলাম, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন পেলাম। এরপর আমরা কি আসছি, এরপর চলে আসছি ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশন। ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু সেম যেটা স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে নিয়েছিলাম সেটাই নিচ্ছি। একটা কিটোন নেওয়া হলো, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানেও সেম আমরা টসাইল NH2 দিলাম, টসাইল হাইড্রোজেন। এখানে যখন টসাইল হাইড্রোজেন দিচ্ছি ঠিক আগের রিঅ্যাকশনটার মতো সেম রিঅ্যাকশন হবে। তাহলে কি পেলাম, NH TS পেলাম। এবার আগেরটাতে আমরা কি ব্যবহার করেছিলাম, অর্গানিক বেস ব্যবহার করেছিলাম, এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব ইনঅর্গানিক বেস। এখানে আমি নিয়ে নিলাম NaOH। এবার সোডিয়াম ইথক্সাইড নেওয়ার ফলে এখান থেকে আবার এই হাইড্রোজেনটাকে আবার অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে কি হলো N-TS, এখানে যেমন এমিটা ছিল রয়ে গেল। এর পরের ধাপে কি হবে, আগেরটাতে আমরা টু ইকুইভ্যালেন্ট বেস নিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি নিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান ইকুইভ্যালেন্ট বেস নিয়েছি। তাহলে এরপরে কি করব, এরপরে এই নেগেটিভ চার্জটা এখানে পড়বে, এখান থেকে এটা একটা বন্ড খুলে যাবে, একটা বন্ড খুলে গেলে আমরা কি পাবো, একটা বন্ড খুলে গেলে আমরা এরকম পাবো N ডবল বন্ড N TS আর এখানে একটা নেগেটিভ চার্জ চলে আসবে। পরের স্টেপে কি হবে, এই নেগেটিভ চার্জটা এখান থেকে এখানে গিয়ে অ্যাটাক করবে, বা বলা ভালো এই বন্ডটা ভেঙে গিয়ে এখান থেকে এখানে অ্যাটাক করবে আর এই টসাইল গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে এই পর্যায়ে আমরা কি পাবো, একটা নাইট্রোজেন গ্রুপ বেরিয়ে যাচ্ছে, একটা টসাইল গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এরকম একটা পেলাম, বা এটাকে আমরা এরকম দুটো লোন পেয়ার যেমন হয় সেভাবেও দেখাতে পারি এই নেগেটিভ চার্জটাকে। এটা এক ধরনের কার্বিনের মতো সৃষ্টি হয়ে গেল। তারপরে কি হবে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এখানে পড়ে এটাকে নিউট্রালাইজ করতে পারে, আবার এই হাইড্রোজেনটা এখানে পড়ে
এটাকে নিউট্রালাইজ করতে পারে। কিন্তু যেহেতু আমরা এখানে ইনঅর্গানিক বেস ব্যবহার করেছি, যেহেতু এটা ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশন, এখানে কি হবে, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল যে প্রোডাক্টটা সেটা মেজর হবে। তার কারণে এইখান থেকে হাইড্রোজেনটা এখানে না গিয়ে এই হাইড্রোজেনটা এখানে পড়বে এবং আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা এরকম। তাহলে দুটো রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, আর এটার ক্ষেত্রে আমরা কি পেলাম, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। ভালো করে দেখে নাও কি বোঝাতে চাইছি। তাহলে ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশনের ক্ষেত্রে ইনঅর্গানিক বেস ব্যবহার করা হয় 1 ইকুইভ্যালেন্ট, স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্গানিক বেস ব্যবহার করা হয় 2 ইকুইভ্যালেন্ট। স্যাপিরো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পাই, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন পাই, আর ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি পাই, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন পাই। তাহলে এবার যদি তোমাকে পরীক্ষাতে একটা কিটোন দিয়ে পরপর রিয়েজেন্টগুলো দিয়ে দেয়, তাহলে তুমি নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারবে সেটা ব্যামফোর্ড-স্টিভেন্স রিঅ্যাকশন নাকি স্যাপিরো রিঅ্যাকশন, এবং কি প্রোডাক্ট হবে সেটাও করতে পারবে। থ্যাংক ইউ।